হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এটা বিশাল ভারদ্বাজের সিনেমাই নয়। আপনারা আমাকে কমেন্টে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু তবু এই কথাটা আমি বারবার বলবো। ও রোমিও এই সিনেমাটা, যেখানে লিড রোলটা প্লে করছে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি, এই সিনেমাটা বিশাল ভারদ্বাজের সিনেমাই নয়, তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিনেমা এই সিনেমাটা। আমি যখন সিনেমা হল থেকে বেরোচ্ছি, আমি বুঝতে পারলাম না যে আমি কি সিনেমা দেখে বেরোলাম, কার সিনেমা দেখে বেরোলাম, কি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম আর কি দেখে বেরোচ্ছি আমি সিনেমা হল থেকে। এত রাগ হচ্ছিল আমার এই সিনেমাটার প্রতি, এত এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, কারণ ট্রেলার, টিজার এগুলো ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে বিশাল ভারদ্বাজ তার নিজের স্টাইলটাকে মেনটেন রেখে আজকের যে জিনিসপত্র যেগুলো মানুষের কাছে হিট, সেই জিনিসগুলো তিনি তার গল্পের মধ্যে ইনকর্পোরেট করবে, কিন্তু তার স্টাইলটাকে মেনটেন করে, তার স্টোরি টেলিংটাকে মেনটেন করে। যখন দেখে বেরোচ্ছি, আমার মনে হলো যে ওনার অনেক লোন হয়ে গেছে মার্কেটে, টাকা পয়সার খুব দরকার, তাই জন্য তিনি এরকম একটা সিনেমা বানিয়েছেন। গল্প কি? একটা কন্ট্রাক্ট কিলারের গল্প। শাহিদ কাপুর যে রোলটা প্লে করছে, তো শাহিদ কাপুর একজন কন্ট্রাক্ট কিলার, যার লাইফে খুন আর খুন, লাল রঙে ভর্তি তার জীবন। তার জীবনে একটা ফুল ফুটছে, এবার সেই ফুলটা তার লাইফ থেকে রক্ত মুছে দিচ্ছে নাকি আরো রক্ত নিয়ে আসছে তার লাইফে, এই নিয়েই প্রায় 3 ঘন্টার এই সিনেমা। আমি বিশ্বাস করুন, বিশাল ভারদ্বাজের সিনেমা 3 ঘন্টা হোক 5 ঘন্টা হোক, দেখতে না আজ অব্দি কোনোদিন বোর লাগেনি। তার খারাপ সিনেমাও দেখতে বোর লাগে না, মানে যেগুলো বক্স অফিসের নিরিখে আর কি সফলতা পায়নি, সেগুলোও দেখতে বোর লাগে না। এইটা 2 ঘন্টা দেখার পর লাস্টের 1 ঘন্টা যে কি করে আমি কাটিয়েছি আমারটা আমিই জানি। প্রথমে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তারপর পজিটিভ দিকে আসছি। এটা স্টোরি টেলিং, এটা রাইটিং হয়েছে, এটা স্ক্রিন প্লে রাইটিং। বিশাল ভারদ্বাজের সিনেমায় লিড পেয়ারের মধ্যে যে ইমোশনটা দরকার, ইমোশনটা নেই রাইটিং এ কোথাও। অ্যাকচুয়ালি এটা বিশাল ভারদ্বাজের দোষ নয়। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, উনি তো মেনলি উইলিয়াম শেক্সপিয়ারের গল্প থেকে নেন গল্পগুলো, এবং সেটাকে তারপরে ভারতের মধ্যে এনে সেটাকে ইন্ডিয়ানাইজ করে জিনিসটাকে প্রেজেন্ট করে। এইবার এখানে গল্পটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প নয়। এবার উইলিয়াম শেক্সপিয়ারের গল্প যারা পড়েছেন বা যারা শুনেছেন তারা জানেন যে তার গল্পে আপনি কোনো চেঞ্জ আপনাকে করতে হয় না, সিনেমার আকারেই জিনিসগুলো বানানো থাকে। জাস্ট আপনি যেই দেশে বসে বানাচ্ছেন সেই দেশের ব্যাকড্রপ, মানে ব্যাকড্রপ আপনাকে সেট করতে হয় গল্প, এবং আপনি একটা মাস্টারপিস তৈরি করে দিতে পারবেন, কারণ গল্পগুলোই এরকম। সেটাও অনেকে করতে পারে না, বিশাল ভারদ্বাজ সেটা সাকসেসফুলি করতে পারে। এবার এই গল্পটা রিয়েল লাইফ বেসড একটা ক্যারেক্টার, রিয়েল লাইফের থেকে নেওয়া একটা ক্যারেক্টার, সেটাকে ইয়ে করে ফিকশনাইজ করে তিনি বানিয়েছেন। এবার এখানে স্টোরি টেলিং, যার মধ্যে হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, অ্যাক্টরদেরকে জাস্ট ওয়েস্ট করা হচ্ছে। নানা পাটেকরের ক্যারেক্টারটা, ওটা ক্যারেক্টার বিল্ড আপ। ফরিদা জালাল, আপনি তাকে শুধু গালাগালি দেওয়ার জন্য রেখেছেন, ওই ক্যারেক্টারটা না থাকলে কি হতো? অরুণা ইরানি ম্যাম, দরকারই ছিল না ক্যারেক্টারটা। দিশা পাটানি কোনো কাজ পাচ্ছে না, বিশাল ভারদ্বাজের কাজ পেয়েছে, করে নিয়েছে, তার পক্ষে তো এটা খুব একটা ভুল ডিসিশন নয়, কিন্তু বিশাল ভারদ্বাজ তাকে এভাবে ইউজ করছে। শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি, তাদের মধ্যে কেমিস্ট্রি, তাদের পারফরমেন্সের জন্য কোনোভাবে ওয়ার্ক করে যায়, কিন্তু তাদের ভেতরের যে লাভটা, তাদের ভেতরের যে ইনোসেন্সটা, সেই জিনিসটা ফুটেই ওঠে না। যেই মানুষটা সিনেমাতে হিরো হিরোইন কোনো কথা বলছে না, তারপরেও লাভ স্টোরি ওয়ার্ক করে যাচ্ছে, তারপরেও কেমিস্ট্রি ওয়ার্ক করে যাচ্ছে, এখানে হাজার হাজার ডায়লগ বলার পরও সেই জিনিসটা ওয়ার্ক করছে না। আননেসেসারি অ্যাকশন সিকোয়েন্সেস। এখন অ্যানিমেলের মতো সিনেমা চলছে, কিলের মতো সিনেমা তৈরি হচ্ছে, যেগুলো বক্স অফিসে সাকসেসফুল হচ্ছে, তাই জন্য আমাকে ভায়োলেন্স রাখতে হবে, কিন্তু সেটা আননেসেসারি হলেও চলবে। ট্রেন্ডে কবে থেকে গা ভাসাচ্ছে বিশাল ভারদ্বাজ আমি বুঝতে পারলাম না। এখানে আপনি অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখবেন, অ্যাকশন সিকোয়েন্স কখন দেখতে ভালো লাগে? যখন ভিলেন পাওয়ারফুল হয়, হিরো পাওয়ারফুল, টাসেলটা দেখতে ভালো লাগছে, তখন অ্যাকশন সিকোয়েন্স দেখতে ভালো লাগে। এখানে লাস্টে ক্লাইম্যাক্সে যেভাবে হিরো আর ভিলেনের টাসেলটাকে দেখাবে, সেখানে আপনার মনে হবে জিনিসটা এত ইজিলি চলে গেল, তাহলে আপনি এর আগে পুরো সিনেমা জুড়ে এত নাটক করার কি দরকার ছিল, এত হার্ডেলস দেখানোর কি দরকার ছিল, যদি ক্লাইম্যাক্স আপনি হিরো ভিলেনকে এত ইজিলি জিনিসটার মধ্যে দিয়ে আপনি গল্পটা বলে বেরিয়ে যাচ্ছেন।
বিশাল ভারদ্বাজ প্রমোশন করছে এই সিনেমাটার। আমি আজ অব্দি দেখিনি বিশাল ভারদ্বাজকে এই লেভেলে নেমে প্রমোশন করতে। কপিল শর্মা শোতে আসছে তিনি, এখন এপিসোডটা রিলিজ করেনি, করবে রিলিজ আর কি কিছুদিনের মধ্যে হয়তো। সেখানে আমি বিশাল ভারদ্বাজকে দেখতে পেলাম তার প্রোমোতে। আমার তো মনে পড়ে না বিশাল ভারদ্বাজ তার সিনেমার প্রমোশন নিজে কবে এরকম ভাবে করেছে। তার অ্যাক্টর করছে, অ্যাক্ট্রেসরা করছে, ঠিক আছে, মানা যায়। তাকে কোনোদিন তার সিনেমার প্রমোশনে নামতে হয়নি, সেটা সিনেমা ভালো হোক, সিনেমা খারাপ হোক, সে নিজে এভাবে অ্যাক্টিভলি প্রমোশনের মাঠে বা প্রমোশনের কাদাতে এরকম ভাবে গড়াগড়ি খাচ্ছে আমি তো দেখিনি কোনোদিন। এবং তিনি কেন খাচ্ছেন জানেন এই গড়াগড়িটা? কারণ তিনি জানে তিনি কি সিনেমা বানিয়েছে। ডাইরেক্টর তো ভালো আলটিমেটলি, তিনি যখন ক্যামেরায় দেখছেন সিনেমাটা, তিনি যখন দেখছেন যে আমি কি সিনেমা বানিয়েছি, তখন জানে যে এই সিনেমার প্রমোশন আমাকে করতে হবে কপিল শর্মার মতো শোতে গিয়ে, তাছাড়া তো ভাই উপায় নেই। এই সিনেমাটা দেখে অনেকে বলবে আউটস্ট্যান্ডিং মাস্টারপিস সিনেমা, কারণ তাদেরকে বলতে হবে। কারণ তারা যদি এখন ক্রিটিসাইজ করে বিশাল ভারদ্বাজের সিনেমাকে নিয়ে, তাদেরকে লোক গাধা বলবে যে ভাই তোরা কিছু জানিস না, সিনেমা সম্বন্ধে বুঝিস না, ফালতু বকতে চলে এসেছিস, ফালতু রিভিউ করতে চলে এসেছিস, যেগুলো আমার কমেন্টেও পড়বে আশা করি। এইবার তারা বলবে যে সিনেমাটা আউটস্ট্যান্ডিং সিনেমা হয়েছে। সিনেমাটা তস্য জালিয়ার খাজা একটা সিনেমা। গল্পের কোনো স্টোরি টেলিং নেই, কোনো বিল্ড আপের দরকার নেই, প্রত্যেক সিনে জাস্ট অ্যাকশন ঢুকিয়ে দাও, প্রত্যেক সিনে হিরোকে হিরোইক ভাবে প্রেজেন্ট করো, হিরোকে হিরোইক ভাবে প্রেজেন্ট করো, কিন্তু সেটা এমনও জায়গায় নিয়ে চলে যেও না যে হিরোকে ভগবান বলে মনে হয়। এটা সাউথ করে, সাউথকে মানায়, কারণ ওরা এই ট্রিটমেন্ট আজকে থেকে না বহুদিন ধরেই করে আসে। বিশাল ভারদ্বাজ এত রিয়েলিস্টিক একটা ফিল্ম মেকার, তিনি কবে থেকে এই জিনিসগুলো করতে শুরু করে? কোনো ক্যারেক্টার বিল্ড আপ নেই, গল্পে আগে কি হবে আপনি প্রত্যেকটা স্টেপে বুঝতে পারবেন, কোনো টুইস্ট এন্ড টার্নসের বালাই নেই, কোনো লেয়ারিং নেই গল্পে, কাস্টদেরকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে। আপনি পুরো সিনেমা জুড়ে বুঝতে পারবেন আচ্ছা এরপরে এটা বুঝে গেছি ভাই কি হবে। মানে আমি দেখে হতাশ, পাথেটিক। এক তো এতদিন বাদে রিভিউ করছি, তার মধ্যে আমি জানি না মানে আমি এরকম একটা রিভিউ করছি এবং লোকে লোকে গালাগালি তো দেবে আমাকে, কিন্তু সত্যি কথা বলছি আমাকে গালাগালি দেওয়ার আগে একবার সিনেমাটা দেখে আসুন। যারা সিনেমা বোঝেন, যারা বিশাল ভারদ্বাজের কাজ এর আগে দেখেছেন, যারা এর আগে মকবুল দেখেছেন, হায়দারের মতো সিনেমা দেখেছেন, অথবা ওমকারের মতো সিনেমা দেখেছেন, তারা যান গিয়ে দেখুন সিনেমাটা, তার স্ট্যান্ডার্ড কিভাবে পড়েছে এই সিনেমাতে, কেন আমি এরকম ধরনের রিভিউ করছি এবং কেন আমি বলছি দিস ইজ দ্য ওয়ার্স্ট সিনেমা আমার দেখা বিশাল ভারদ্বাজের মানে ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভি এটা। কেন আমি বলছি এটা? ভালো কি কি আছে? পারফরমেন্স ভালো, তৃপ্তি দিমির পারফরমেন্স ভালো, নানা পাটেকরের পারফরমেন্স ভালো, শাহিদ কাপুরের পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকটা জায়গায় তাদের পারফরমেন্স শাইন করে। মিউজিকের কাজ ভালো এবং মিউজিক গুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, ধক ধক করনে লাগা এই গানটাকে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে মার্চ করা হয়েছে, সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সেই জিনিসটা যদি বারবার রিপিট হয়, সেটা কতবার আপনার দেখতে ভালো লাগবে? বাই দ্য ওয়ে মিউজিক ভালো, সিঙ্গিং ভালো হয়েছে, গানগুলোকে প্রপারলি ইউজ করা হয়েছে এবং বিশাল ভারদ্বাজের মিউজিকের স্ট্যান্ডার্ড সবসময় ছিল একটা সার্টেন লেভেলের স্ট্যান্ডার্ড, তিনি মেনটেন করে এবং এখানেও সেটা মেনটেন করেছে। তার মিউজিক শুনলে আপনি বুঝতে পারবেন তার মিউজিকে যে রুটনেস ব্যাপারটা সেটা এখানেও আছে, কিন্তু সেই মিউজিকটাতে গল্পটা কোথাও এগোচ্ছে না। সেকেন্ড হাফে গল্পটা এমন ভাবে মুখ থুবড়ে পড়ে, প্রথমটা তবু আমার মনে হচ্ছিল চলো ঠিক আছে দেখি, সেকেন্ড হাফটা দেখি, প্রথম হাফটা তবুও সহ্য করে নিলাম চলো, সেখানেও মনে হচ্ছে না যে আমি আহামরি কিছু দেখছি, চলো সহ্য করে নিচ্ছি। সেকেন্ড হাফটা এমন ভাবে মুখ থুবড়ে পড়ে বসে দেখতে পারবেন না আপনি। এটা যদি নতুন কোনো ফিল্ম মেকার হতো বা কোনো মাস কমার্শিয়াল ফিল্ম মেকার হতো যে এরকম ধরনেরই সিনেমা বানায় হয়তো, বা নতুন নতুন কাজ করছে এরকম ধরনের সিনেমা বানাচ্ছে, মানতাম। বিশাল ভারদ্বাজের থেকে এই ধরনের সিনেমা আমি আশা করি না। আমি কেন, কেউই আশা করে না। এই সিনেমাটাকে যদি কেউ ভালো বলে, ভাববেন দুটোই কারণে ভালো বলছে। এক, নয় সে বিশাল ভারদ্বাজের সিনেমা এর আগে দেখেনি, বা এরকম ধরনের সিনেমা তার ট্রিটমেন্ট কিভাবে বিশাল ভারদ্বাজ করে আসে সেটা এর আগে সে কিচ্ছু দেখেনি, তাই তার কাছে এটা মাস্টারপিস লাগছে। আর দ্বিতীয়ত ভয়, অডিয়েন্স গালাগালি দেবে, ভাববে যে খুব বেশি বোঝে, ভুলভাল বকছে, সেই জন্য সেই ভয় তারা এই সিনেমাটাকে ভালো বলবে, নাহলে এই সিনেমাটার মধ্যে ভালো বলার কিচ্ছু নেই। এই ছিল রিভিউ। 3 ঘন্টা আপনার প্রপারলি মনে হবে আমি ওয়েস্ট করলাম টাকা দিয়ে, এবং এটা ওটিটিতে এলেও দেখা যেতে পারে।
হলে গিয়ে দেখার মতো সিনেমা আমার এটা মনে হয়নি। যেই ডাইরেক্টর যে কাস্টিং নিয়ে সিনেমাটা করেছে বা যে বাজেট ঢালা হয়েছে সিনেমাটার মধ্যে, তার স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারেনি সিনেমাটা, আউটপুট বেরোয়নি। এই ছিল ওরমিও রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, দেখে কমেন্ট করুন যে আমার সঙ্গে আপনারা একমত কি একমত নন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।